নমস্কার, আমি ডক্টর দেবাশিস সর্দার, কনসালটেন্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। আমি উডল্যান্ডস হসপিটালের সঙ্গে অ্যাটাচড আছি। প্যানক্রিয়াটাইটিস, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। তো হোয়াট ইজ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস? অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হলো আমাদের যেটা প্যানক্রিয়াস বা অগ্নাশয় বলে যে একটা অর্গ্যান আছে, সেখানে যদি ইনফ্ল্যামেশন হয়, মেডিকেল টার্মে ইনফ্ল্যামেশন, সহজ ভাষায় যেটাকে আমরা বলতে পারি কোনো ইনজুরি বা যেটা ড্যামেজ হলে সেটাকে যে রোগটা হয় সেটাকে আমরা বলি অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। আরেকটা টার্মিনোলজি আছে, সেটা হলো ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, যেখানে প্যানক্রিয়াসটা অনেক দিন ধরেই প্যানক্রিয়াসের ইনজুরি আছে, প্যানক্রিয়াসের মধ্যে কিছু পার্মানেন্ট চেঞ্জ আছে, তার ডিফারেন্ট সেটস অফ ম্যানিফেস্টেশনস। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসটা হলো এটা সাডেন ইনজুরি টু দ্য প্যানক্রিয়াস। এখন এই অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস কখনো কখনো একটু খারাপ সিমটমস, খারাপ কনসিকোয়েন্সেস এর দিকে যেতে পারে। তো এই যে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হয়, সেটা কি কি কারণে হতে পারে? মোস্ট কমন কারণ যেটা হয় অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, সেটা হলো গল স্টোন। গল ব্লাডারে যদি স্টোন থাকে, সেখান থেকে একটা অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হতে পারে। সেকেন্ড মোস্ট কমন যে কারণটা আছে সেটা হলো অ্যালকোহল। অ্যালকোহল কিন্তু অ্যালকোহল থেকে হতে পারে, সেটা একটা ক্রনিক অ্যালকোহল ইনটেক, অনেক দিন থেকে অ্যালকোহল হতে পারে। একটা বিঞ্জ ড্রিঙ্কিং, একটা সিঙ্গেল এপিসোড অফ বিঞ্জ ড্রিঙ্কিং, সেখান থেকেও কিন্তু একটা অ্যাকিউট, হঠাৎ করে একটা পেটে ব্যথা শুরু হলো এবং একটা প্যানক্রিয়াটাইটিস হলো, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হতে পারে। এই দুটো সব থেকে কমন কারণ। এছাড়াও আরও অনেক কারণ আছে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের, যেমন একটা ট্রমা থেকে হতে পারে, একটা অ্যাবডোমিনাল ট্রমা, সেখান থেকে একটা অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হতে পারে। পোস্ট ইআরসিপি অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, একটা ইআরসিপি বলে একটা প্রসিডিওর হয়, এন্ডোস্কোপিক প্রসিডিওর, তারপরে একটা প্যানক্রিয়াটাইটিস হতে পারে। আরও কিছু কারণ আছে, যেমন হাইপার ক্যালসিমিয়া, ক্যালসিয়াম শরীরে বেড়ে গেলে সেখান থেকে হতে পারে। হাইপার প্যারাথাইরয়েডিজম, হাইপার ট্রাইগ্লিসারাইডিমিয়া, এগুলো হলো মেটাবলিক কজেস অফ প্যানক্রিয়াটাইটিস। হাইপার ট্রাইগ্লিসারাইডিমিয়া, সামটাইমস অটোইমিউন প্যানক্রিয়াটাইটিস হতে পারে, হেরিডিটারি কারণ থাকতে পারে, জেনেটিক কারণে প্যানক্রিয়াটাইটিস হতে পারে। সো আরও কিছু অ্যানাটমিক্যাল ডিফেক্ট আছে, প্যানক্রিয়াটিক ডিভিশন, অ্যানিউডার প্যানক্রিয়াস, সো এগুলো টু আনকমন কজেস অফ প্যানক্রিয়াটাইটিস। তো এই হলো প্যানক্রিয়াটাইটিসের কারণ। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হলে প্যানক্রিয়াটাইটিসের সিমটমস কী? সিমটমস হলো পেটে ব্যথা, পেটে অসম্ভব ব্যথা, পেটের উপরের দিকটাতে হঠাৎ করে অসম্ভব ব্যথা। এই ব্যথাটা মেবি আধ ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে একটা তীব্র আকার নিয়ে নেয়। সাডেন অসম্ভব উপরের দিকের পেটে ব্যথা, যেটা কিনা পিছনের দিকে রেডিয়েট করছে। দ্যাট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক অফ প্যানক্রিয়াটিক পেইন। আপার অ্যাবডোমিনাল পেইন রেডিয়েটিং টু দ্য ব্যাক। এটার সঙ্গে অ্যাসোসিয়েটেড থাকতে পারে বমি, জ্বর আসতে পারে, পায়খানা বন্ধ হয়ে যেতে পারে। এগুলো হলো প্যানক্রিয়াটাইটিসের সিমটমস। কখনো কখনো খুব সিভিয়ার প্রেজেন্টেশন আমরা দেখি অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের পেশেন্ট যখন এমার্জেন্সিতে প্রেজেন্ট করে, তখন খুব সিভিয়ার সিমটমস, যেখানে পেশেন্টের আরও অনেক অর্গান ইনজুরি থাকে। যেমন পেশেন্টের ব্লাড প্রেশার ফল করতে পারে, পেশেন্ট শকে চলে যেতে পারে, পেশেন্টের একটা রেনাল ফেলিয়ার হতে পারে, ইউরিন আউটপুট খুব কমে যায়, পেশেন্টের শ্বাসকষ্ট হতে পারে, লাংয়ে একটা রেসপিরেটরি ফেলিয়ার হতে পারে, যেটাকে আমরা বলি এআরডিএস। তো যখন প্যানক্রিয়াটাইটিসের সঙ্গে এই সমস্ত সিভিয়ার অর্গান ইনজুরি বা অর্গান ফেলিয়ার থাকে, তখন আমরা তাকে বলি সিভিয়ার প্যানক্রিয়াটাইটিস, এবং তার প্রগনোসিস কিন্তু বেশ খারাপ, এবং পেশেন্টকে আইসিইউতে রেখে কিন্তু ট্রিটমেন্ট করতে হয়। সো প্যানক্রিয়াটাইটিস হলে আমরা এগুলো তো বুঝতে পারবো ক্লিনিক্যালি। এরপর আমরা জানবো কী করে যে পেশেন্টের প্যানক্রিয়াটাইটিস, এই রোগটা প্যানক্রিয়াটাইটিস হয়েছে। খুব সহজ, কিছু ব্লাড টেস্ট আছে, আমরা বলি লাইপেজ, অ্যামাইলেজ একটা ব্লাডে, সেটা অনেক বেড়ে যায়, ইউজুয়ালি মোর দেন 3 টাইমস হয়ে যায়। সাধারণত অনেক বেশি থাকে, 10,000-এর উপরে থাকে, বাট দ্য ডেফিনিশন ওয়াইজ মোর দেন 3 টাইমস অফ দ্য আপার লিমিট অফ দ্য নর্মাল লেভেল। লাইপেজ, অ্যামাইলেজ বেড়ে গেলে এটা কিন্তু প্যানক্রিয়াটাইটিসের দিকে ইন্ডিকেট করে। তারপরে আমরা একটা ছবি করে দেখতে পারি, খুব সিম্পল একটা আল্ট্রাসাউন্ড করে আমরা অনেক ক্ষেত্রে দেখতে পারি যে প্যানক্রিয়াসটা ফুলে গেছে, প্যানক্রিয়াসের একটা ইডিমা হয়ে গেছে। বাট সবসময় আল্ট্রাসাউন্ডে প্যানক্রিয়াটাইটিস বোঝা যায় না। প্যানক্রিয়াস একটা রেট্রোপেরিটোনিয়াল স্ট্রাকচার, তার জন্য সিটি স্ক্যান করে বুঝতে হয়। বাট ইফ লাইপেজ অ্যামাইলেজ ইজ হাই
এবং ক্লিনিক্যালি প্যাঙ্ক্রিয়াটাইটিস লাগে, সবসময় কিন্তু সিটি স্ক্যান করার দরকার হয় না, বা অনেক ক্ষেত্রে আর্লি সিটি স্ক্যান করলে ফুল পিকচারটা পাওয়া যায় না। আমরা সিটি স্ক্যান তখনই করি যখন আমরা কোনো লোকাল কমপ্লিকেশন সাসপেক্ট করছি, যখন আমরা একটা নেক্রোটাইজিং প্যাঙ্ক্রিয়াটাইটিস, সিভিয়ার ফর্ম অফ প্যাঙ্ক্রিয়াটাইটিস, যেটাকে আমরা বলি নেক্রোটাইজিং প্যাঙ্ক্রিয়াটাইটিস, প্যাঙ্ক্রিয়াসের একটা অংশ বা অনেকটা অংশ অনেক ক্ষেত্রে পচে যায়, তো নেক্রোটাইজিং প্যাঙ্ক্রিয়াটাইটিস, সেটা দেখার জন্য বা পেশেন্ট খারাপ হয়ে যাচ্ছে, সেটা হলে ইউজুয়ালি আমরা একটু ডিলে করি, আফটার 72 আওয়ার্স একটা সিটি স্ক্যান করে দেখে নিই যে পেশেন্টের কী ধরনের প্যাঙ্ক্রিয়াটাইটিস আছে। হতে পারে একটা প্যাঙ্ক্রিয়াসটা শুধুমাত্র ফুলে গেছে, প্যাঙ্ক্রিয়াসের মধ্যে এরকম পচন, যেটা বললাম নেক্রোসিস, এই জাতীয় কিছু নেই, সেটা হলে সিটি স্ক্যানে একটা ইডিমা দেখা যায়, প্যাঙ্ক্রিয়াটিক ইডিমা। আর যদি কোনো নেক্রোসিস থাকে, প্যাঙ্ক্রিয়াসের একটা অংশ পচে গেছে বা অনেকগুলো পকেট এরকম তৈরি হয়েছে অফ নেক্রোসিস, সেটাও আমরা সিটি স্ক্যানে দেখতে পারি। আর একটা খুব সিভিয়ার ফর্ম অফ প্যাঙ্ক্রিয়াটাইটিস আছে, সেটা হেমারেজিক প্যাঙ্ক্রিয়াটাইটিস, যেখানে কি হয়, প্যাঙ্ক্রিয়াসের মধ্যে যে ভেসেলে ইঞ্জুরি হয় এবং একটা হেমারেজ হয়, তার কিছু এক্সটার্নাল ম্যানিফেস্টেশনস থাকে, আমরা দেখি কোলেন সাইন অথবা গ্রে টার্নার সাইন, যেখানে একটা হেমারেজিক স্পট থাকে, মেবি একটা পেরিয়াম্বিলিক্যাল রিজিয়নে বা একটা লেফট ফ্ল্যাঙ্কস এরিয়াতে একটা হেমারেজিক স্পটস বা একাইমোসিস থাকে, সেটা হেমারেজিক প্যাঙ্ক্রিয়াটাইটিস, সেটারও কিন্তু প্রগনোসিস বেশ খারাপ। ইউজুয়ালি প্যাঙ্ক্রিয়াটাইটিসের এরকম কোনো নির্দিষ্ট বয়স বা নির্দিষ্ট লিঙ্গ হয় না, তবে আমরা দেখেছি ইয়াং এজে একটা প্যাঙ্ক্রিয়াটাইটিস হয় বা এল্ডারলি লেডিদের মধ্যেও একটা প্যাঙ্ক্রিয়াটাইটিসের প্রবণতা অনেক বেশি থাকে। বাট এরকম কিছু নেই, বেসড অন দ্য ইটিওলজি, এটা কিন্তু সব এজেই হতে পারে, সব এজেই। আমরা যে হসপিটালে অ্যাডমিশন হয় পেশেন্টের, মেবি সাম 5% to 10% অফ পেশেন্টস অ্যাকিউট প্যাঙ্ক্রিয়াটাইটিস থাকে, সো ইনসিডেন্স কিন্তু খুব কম কিছু নয়। এখন সো প্যাঙ্ক্রিয়াটাইটিস একটা মাইল্ড হতে পারে, মডারেট হতে পারে, সিভিয়ার হতে পারে। সিভিয়ার মানে যেখানে আমি বললাম পেশেন্টের আরও অনেক অর্গান ফেলিয়ার আছে, হ্যাঁ, যেখানে পেশেন্টের একটা আইসিইউ ম্যানেজমেন্ট লাগবে, ইভেন পেশেন্টকে ভেন্টিলেট করতে হতে পারে, পেশেন্টকে অনেক অর্গান সাপোর্ট দিতে হতে পারে, সিভিয়ার প্যাঙ্ক্রিয়াটাইটিস। এই যে আমি বললাম পেশেন্টের যেটা হাইপার ট্রাইগ্লিসারাইডিমিয়া রিলেটেড প্যাঙ্ক্রিয়াটাইটিস, যাদের হাইপার ট্রাইগ্লিসারাইডিমিয়া থাকে, যদি স্পেসিফিক সেই সমস্যা থাকে, তাহলে আমরা বলি যে ফ্যাটি ফুড, অয়েলি ফুড অ্যাভয়েড করতে হবে। ডেফিনেটলি যাদের হাইপার ট্রাইগ্লিসারাইডিমিয়া রিলেটেড প্যাঙ্ক্রিয়াটাইটিস হয়, সেখানে কিন্তু ট্রাইগ্লিসারাইড লেভেল অনেক বেশি থাকে, 1000-এর উপরে থাকে। সেটা কিন্তু শুধু খাদ্যাভ্যাসের জন্য হয় না, মেবি তাদের একটা জেনেটিক প্রিডিসপোজিশন থাকে, একটা ডিসলিপিডিমিক একটা ডিসঅর্ডার থাকে, তার জন্য একটা ডেফিনেট সেট অফ ওষুধপত্র তাদের খেতে হয়। এছাড়া পেশেন্টের যদি গল স্টোন থাকে, গল ব্লাডারে স্টোন, সেখান থেকে একটা প্যাঙ্ক্রিয়াটাইটিস হতে পারে। সেখানেও অবশ্য খাদ্যাভ্যাসের প্যাঙ্ক্রিয়াটাইটিস হলে আমাদের কিছু খাদ্যাভ্যাসের পরিবর্তন করতে হয়। সেখানে কিন্তু আমাদের ফ্যাট রেস্ট্রিক্টেড ডায়েট, হ্যাঁ, পেশেন্ট তেল বা ফ্যাটি ফুডটা টলারেট করতে পারে না, তো সেখানে কিন্তু খাদ্যাভ্যাসের একটা রোল আছে। আমি সেটাতে আসছি প্যাঙ্ক্রিয়াটাইটিসের ম্যানেজমেন্টে। অ্যালকোহল ডেফিনেটলি বন্ধ করা উচিত, অ্যালকোহল ইজ ওয়ান অফ দ্য লিডিং কজেস অফ প্যাঙ্ক্রিয়াটাইটিস। তো হ্যাঁ, যেটা আমরা ডিসকাস করলাম, সিমটমস, সিভিয়ারিটি মাইল্ড হতে পারে, যেখানে আমরা ওয়ার্ডে রেখে পেশেন্টকে ম্যানেজ করছি, হতে পারে খুব সিভিয়ার প্যাঙ্ক্রিয়াটাইটিস, হেমারেজিক প্যাঙ্ক্রিয়াটাইটিস বা নেক্রোটাইজিং প্যাঙ্ক্রিয়াটাইটিস উইথ অর্গান ফেলিয়ার, যেখানে পেশেন্টকে আইসিইউতে রেখে ম্যানেজ করতে হচ্ছে। তো এই প্যাঙ্ক্রিয়াটাইটিস হলে পেশেন্টকে ম্যানেজ করতে হবে, সেটা ওয়ার্ডে হতে পারে, আইসিইউতে হতে পারে, ডিপেন্ডিং অন দ্য কন্ডিশনস অফ দ্য পেশেন্ট। ইউজুয়ালি ম্যানেজমেন্টের যে তিনটে মেন অ্যাসপেক্ট আছে, সেটা হলো একটা হচ্ছে ডায়েট। ইউজুয়ালি প্রথমের দিকে পেশেন্টকে আমাদেরকে না খাইয়ে রাখতে হয়, মিল পার মাউথ, প্যাঙ্ক্রিয়াসকে রেস্ট দেওয়ার জন্য। Secondly, IV fluid, initial IV fluid hydration is very, very important. That is the mainstay of treatment. You have to hydrate the patient adequately because on thirst patient, because your fluid অনেকটাই লস হয়। তো এরপরে আমাদের পেশেন্টকে ব্যথার থেকে আরাম দিতে হবে, অ্যানালজেসিক লাগে, ব্যথার ওষুধ দিতে হবে। তো এই তিনটে অ্যাসপেক্ট, তার সঙ্গে যদি পেশেন্টের অর্গান ফেলিয়ার থাকে, অ্যাকর্ডিংলি আমাদেরকে অর্গান সাপোর্ট দিতে হবে। ডায়াবেটিস লাগতে পারে, যদি পেশেন্টের থাকে অক্সিজেন সাপোর্ট লাগতে পারে, মেবি মানে পেশেন্টের ভেন্টিলেটর লাগে, সেটা হতে পারে। এটা ইনভেসিভ ভেন্টিলেটর হতে পারে, নন ইনভেসিভ ভেন্টিলেশন, এগুলো লাগতে পারে। যদি বিপি কম থাকে, ব্লাড প্রেশার সাপোর্ট দিতে হবে এবং পেশেন্টকে আস্তে আস্তে স্টেবিলাইজ করতে হবে। তারপরে পেশেন্ট যখন একটু একটু ইমপ্রুভ করবে, ব্যথা কমে যাবে, আস্তে করে আমাদের আস্তে আস্তে পেশেন্টকে খাওয়ার শুরু করতে হয়। তো এইভাবে আমরা পেশেন্টকে ম্যানেজ করি। তো
সিভিয়ার প্যানক্রিয়াটাইটিস যদি হয় তাহলে কিন্তু পেশেন্টের কোনো কোনো ক্ষেত্রে প্রগনোসিস বেশ খারাপ হয়, বিশেষ করে নেক্রোটাইজিং প্যানক্রিয়াটাইটিস। সেই নেক্রোসিসের মধ্যে যদি ইনফেকশন থাকে, ইনফেক্টেড প্যানক্রিয়াটিক নেক্রোসিস, পেশেন্ট কিন্তু অনেক ক্ষেত্রে খারাপের দিকে টার্ন নিতে পারে। তো বেসিক্যালি প্রতিকার হিসাবে যদি এরপরে, তো এটা হলো তো প্যানক্রিয়াটাইটিসের ম্যানেজমেন্ট। এরপরে আমাদেরকে ইটিওলজির ম্যানেজমেন্ট করতে হবে। উই হ্যাভ টু ট্রিট দ্য ইটিওলজি অফ দ্য প্যানক্রিয়াটাইটিস। যেমন কোনো পেশেন্টের যদি অ্যালকোহলিক প্যানক্রিয়াটাইটিস হয়, ডেফিনেটলি যার একবার অ্যালকোহল থেকে প্যানক্রিয়াটাইটিস হয়েছে অ্যান্ড ইফ হি ইজ এ সার্ভাইভার, তাহলে কিন্তু তার আবার অ্যালকোহল খেলে আবার প্যানক্রিয়াটাইটিস হতে পারে। ডেফিনেটলি হ্যাভ টু স্টপ অ্যালকোহল। যদি আমরা দেখি যে গলস্টোন প্যানক্রিয়াটাইটিস, গল ব্লাডারের স্টোন থেকে পেশেন্টের প্যানক্রিয়াটাইটিস হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমরা গল ব্লাডারটা অপারেশন করে বাদ দিয়ে দিই। কারণ গল ব্লাডার অপারেশন করে বাদ না দিলে গল ব্লাডার থেকে আবার একটা স্টোন স্লিপ করে প্যানক্রিয়াসের মুখটাতে এসে প্যানক্রিয়াসের রাস্তা বন্ধ করে দিয়ে আবার একটা এপিসোড অফ প্যানক্রিয়াটাইটিস হতে পারে। সেক্ষেত্রে গল ব্লাডারটা অপারেশন করে বাদ দিতে হয়। যদি দেখি যে পেশেন্টের হাইপার ক্যালসিমিয়া রিলেটেড প্যানক্রিয়াটাইটিস, কোনো মেটাবলিক কজ, তাহলে সেটা ডেফিনিটিভ ট্রিটমেন্ট করতে হয়।